না না, আমি ভয়টাই খুব একটা পাই না। আমি খুব সাহসী একজন মানুষ, এই জন্যই বন রক্ষা করার দায়িত্ব আমার উপর দিয়েছে। আপনারা জাস্ট একটা কাজ করেন, বাঘটা কোন দিকে গেল শুধু সেটা আপনারা দেখেন, আর আমি দেখছি বাঘ কোন দিক থেকে আসলো। না না না, আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে বন রক্ষা করার, কিন্তু তার আগেও নিজেকে রক্ষা করা সেটাই সবচেয়ে বড় দায়িত্ব। প্রিয় দর্শক, যেখানে বাঘের ভয় সেখানেই মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 হয়। আজকে আমরা আছি খুলনায়। খুলনায় আছি, এই যে খুলনায় রূপসা নদী, নদী বয়ে গেছে বয়ে গেছে বয়ে গেছে বয়ে গেছে, ওই যে সাগরের পাড়ে সুন্দরবন। না না, এটা সুন্দরবন, সুন্দরী গাছ। আর সুন্দরবন বন কিন্তু আমার না, বন তোমাদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্দরী গাছ আছে মাঝখানে, তার জন্য একটা হাততালি হোক। অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি আমিন ভাইয়ের শহরে, একটা জোরে হাততালি। আমি বন রক্ষী আর এখানে ফরেস্ট অফিসার আমিন খান। খুলনায় এসেছি আমিন ভাইকে খুলনার প্রত্যেকটা মানুষ মনে রাখবে। আমিন ভাইয়ের অনেক স্মৃতি আছে খুলনায়, সত্যি ভাই অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আমার জন্ম খুলনায়, বেড়ে ওঠা খুলনায়, বড় হওয়া খুলনায়। আমিন ভাইকে খুলনার মানুষ কখনো ভুলতে পারবে না, কারণ ওখানকার মানুষের প্রত্যেকটা দোকানদারের বাকির খাতায় তার নাম লেখা। আমিন ভাই, আপনি ছোটবেলায় আমি শুনেছি যে আপনি নাকি একবার বানরের অ্যাক্টিং করেছিলেন একটা প্রতিযোগিতায়, যেমন খুশি তেমন সাজো, সত্যি কি? এটা তুমি কেমনে জানলে? হ্যাঁ, আমরা খোঁজ রাখি, বললাম না, অনেক খবর রাখি। আপনি বানর সেজে অ্যাক্টিং করেছিলেন এবং ফার্স্ট হয়েছিলেন। ফার্স্ট হইনি, পুরস্কার পেয়েছিলাম, সান্ত্বনা পুরস্কার। ফার্স্ট হতে পারিনি। পুরস্কার কি দিল? কলা? না, তাহলে কি দিল? একটা কাচের প্লেট দিয়েছিল। ওকে। এবং আমিন ভাই টারজানের প্রতি তার এতই ভালোবাসা ছিল, দড়ি ঝুলিয়ে তিনি করতেন। এটাও সত্য ঘটনা। তুমি এত কিছু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, এবং আপনি যে টারজান কন্যা করেছেন সেটাও আমি জানি। মাই গড! মানে টারজান কন্যা করেছেন মানে টারজান কন্যা ফিল্ম করেছেন। কত সালের দিকে এটা? তাও তো 15-16 বছর। শুটিং কি ঢাকায় হয়েছিল না জঙ্গলে? না, নেপালের জঙ্গলে হয়েছিল। ওকে। তুষার ভাই ভাবছে যে এই বনের মধ্যে আমাকে কোন প্রাণী বলবে আমি জানি। আমাদের 3 বিচারকের জন্য জোরে একটা হাততালি হোক। ওকে, এপাশে রয়েছে আমাদের মেন্টররা ইশতিয়াক নাসির, হৃদয় মিরু, মোহাম্মদ তারেক, মোহাম্মদ পরশ, সাইফুর রহমান সাইফুল এবং শাওন মজুমদার। ওকে, এই জঙ্গলের মধ্যে আমাদের বন্ধুরা রয়েছে, সবার জন্য একটা জোরে করতালি। খুলনার মানুষরা খুবই অতিথিপরায়ণ, আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে, কিন্তু সেই সাথে তারা আমাদেরকে অনেক মজার মজার জোক শুনিয়েছে, সেগুলো আমরা শুনবো। কিন্তু তার আগে বলে রাখি, আজকে যে এপিসোড উইনার হবে তার জন্য থাকবে পুরস্কার মার্সেলের তরফ থেকে। প্রত্যেকে 1 রাউন্ড করে খেলবার সুযোগ পাবে। সব শেষে আমরা বিচার করে কারা যাবে পরবর্তী রাউন্ডে সেটা জানিয়ে দেব, কিন্তু ফাইনালি যে হবে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। তবে সবার একটাই লক্ষ্য, এবং সেটা হচ্ছে মানুষকে হাসানো। কেমন হাসিয়েছে খুলনার মানুষ সেটা এবার আমরা একটু দেখে নিতে চাই। কেমন ছিল খুলনার অডিশন, চলুন দেখে নিই। প্রিয় দর্শক, আজকে আমরা আছি দেশের অন্যতম শিল্প নগরী এবং রূপালী শহর নামে খ্যাত খুলনায়। Dhamaaka, Khulna City.
হাসাও। ওই যে একজন দারুণ ভাবে বলল এবার হাস্য হবে ধামাকা, আমি আছি খামাখা। অডিশনে দেখলাম যে দুর্দান্ত কিছু পারফর্মার এসছে, কিন্তু কারা টিকলো তাদের দুই একজনকে তো ডেকে নেবার পালা এবার। প্রথমেই ডাকবো এনামুল হক, খুলনার ছেলে। তার অডিশন কেমন ছিল চলুন আগে দেখে নিই। শাওন ভাই, আমার রিসেন্টলি আমার বন্ধুরা বলতেছে আমি নাকি মোটা হয়ে গেছি। মানে আমি কিছুদিন আগেও অনেক চিকন ছিলাম, খাওয়া আসলে উড়া যাবো এরকম টাইপের। তো হঠাৎ একটু গায়ে মাংস লাগছে, এই দৃষ্টিকোণ থেকে এবার ভর্তি বলতেছে যে আমি মোটা হয়ে গেছি। তো এদিক থেকে আপনার সাথে আমার একটু হয়তো বা মিল আছে। আর অমিলটা হচ্ছে কোথায় জানেন ভাই, আমি মোটা হওয়ার এখনও যেই স্টেজে আসি সেই স্টেজ থেকে আমি দাঁড়িয়ে নিজের জুতার কালার দেখতে পারি ভাই। আমিও পারি, পারে একটু সামনে আগে নিতে হয়। আমি তো পঙ্গু না। সমাধি স্ত্রী নাকি ঘরের প্রদীপ, তাই না? আপনি কি মানেন এইটা? তো ঘরে 4-5টা প্রদীপ থাকলে ভালো হয় না? ঘরে বেশি করে আলোকিত করুন। অডিশনে শুধুমাত্র আমরা এক ঝলক দেখেছি, বাকিটা ঝলক সে এখানে এসে দেখাবে। আর সে খুলনার সাতক্ষীরার ছেলে এনামুল হক। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ঢাকার রিক্সাওয়ালা মামারা না ব্যাপক অদ্ভুত। তা আমি সেদিন এক ঢাকা রিক্সাওয়ালা মামারে জিজ্ঞেস করলাম কি মামা পুরান ঢাকা ছাইড়ে আসবেন? সে কয় আমি কেন ছাড়বো পুরান ঢাকা, তোর ইচ্ছা হলে তুই ছাড়। আমি বললাম না মামা, আমি আর কি যাইতে চাইতেছিলাম পুরান ঢাকা। সে কইলো যা, ওটা কি আমার বাপদাদার সম্পত্তি নাকি? যা, আমার পারমিশন নিয়ে আর কি আছে। তো সেদিন এক পার্কে ঘুরতে গেছি ভাই। আচ্ছা। তো পার্ক থেকে ঘুরতে যেয়ে দেখি কি যে সবাই জোড়ায় জোড়ায় বসে রয়েছে। আবার যাওয়ার সাথে সাথে একটু ঝিরঝিরে বৃষ্টি চলে আসছে, মানে ওয়েদারটা একেবারে রোম্যান্টিক হয়ে গেছে আর কি। তো আমিও রোম্যান্টিক হয়ে মনে করেন যে আমার গার্লফ্রেন্ডে কল দিছি, প্রথমবার ধরে নাই ভাই, দ্বিতীয়বার কল দিছি, এবার ধরছে। ধরার সাথে সাথে আমি বলছি বাবু জায়গাটা না ব্যাপক রোম্যান্টিক, আমি এখন যেখানে আসি তুমি তাড়াতাড়ি একটা হামি দাও। সে দিছে, আমি ফোন রাখছি। 5 মিনিট ভাই, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে সে আবার কল ব্যাক দিছে। আমি ধরছি, ধরার সাথে সাথে সে বলে কি বাবু আমি তো বাথরুমে ছিলাম, তোমার ফোনটা ধরতে পারি নাই, কি হয়েছে বলো। ওই দিন না আমি আমার গার্লফ্রেন্ড সম্পর্কে আরও একটা নতুন জিনিস ডিসকভার করলাম। কি সেটা? যে ওর আর ওর মায়ের কণ্ঠস্বর একই রকম। তো সেদিন তারেক ভাই এসে পরশ ভাইরে বলতেছে যে ভাই ভাই আমি কি এত কালা, আমি কি এত কালা ভাই, আমার কি রাতের বেলা দেখা যায় না? সবাই আমারে কয় কি তোর দিকে রাইট মারলে দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। ভাই এই অপমান আমার আর সহ্য হয় না। তো পরশ ভাই বলতেছে যে দেখ তারেক, তুই একদম নিজেরে ডিমোটিভেট করবি না, একদম ডিমোটিভেট করবি না। আল্লাহ সবাই রে নিজের হাতে বানাইছে, ঠিক আছে? কে সাদা কে কালা এটা ম্যাটার করে না। ভাই সান্ত্বনা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি ওই পাশে না এই পাশে। তো শাওন ভাই সেদিন জিমে গেছে, জিমে গিয়ে জিম ট্রেনারে বলতেছে যে ভাই আপনার এনে কি মেশিন মুশিন আছে একটু দেন তো, আমি একটু মনে করেন যে বডি বানামু মাইয়া পটামু। তো জিম ট্রেনার বলে কি যে মাইয়া পটানোর মেশিন চাইতেছেন, এই যে সিঁড়ি দিয়ে ডান হাতে যান এটিএম মেশিন পাবেন। তো ওই প্রথমে পার্কের কথা বলছিলাম না, তা আমাদের ওইখানেও একটা পার্ক আছে, নাম হচ্ছে মুজগুনি পার্ক। কি পার্ক? মুজগুনি পার্ক, যেখানে কোনো গুণী মানুষ যায় না ভাই। মনে করেন পার্কের 2টা সাইড আছে, এক সাইডে মনে করেন কাকারা তাস খেলতেছে, আর এক পাশে মনে করেন যুবক যুবতী নিজেদের ইজ্জত নিয়ে খেলতেছে। এক পাশে মনে করেন কাকারা জুয়াতে টাকা লাগাইতেছে, আর এক পাশে মনে করেন কপত কপতি নিজেদের ইজ্জত জুয়াতে লাগাচ্ছে। তা সেদিন মনে করেন যে আমিন ভাইরা আমি বলতেছি যে ভাই মনে করেন আপনার কাছে 15,000 টাকা আছে, তার থেকে 5,000 টাকা ফারিয়া আপু আপনার কাছ থেকে চাইছে, আর তুষার ভাই আপনার কাছে 5,000 টাকা চাইছে। এখন অবশিষ্ট আপনার কাছে কয় টাকা আছে? তো সে কয় 15,000 টাকা, আর সাথে 2টা আনরিড মেসেজ। থ্যাংক ইউ সো মাচ।
তুষার ভাই আপনি শুরু করেন। সবগুলো আমার কাছে মনে হচ্ছে সবগুলো খুব এনজয় করেছে, খুব ভালো ছিল। খুব শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? অনেকগুলো ফ্রেশ নতুন জোক শুনলাম, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমিন ভাই? এক্সিলেন্ট, সিম্পলি এক্সিলেন্ট। এটা ট্রেনিং দিয়ে হয় না, এটা নিজস্ব একটা স্বকীয়তা লাগে, সেই জিনিসটা তোমার নিজের মধ্যে আছে। ওকে, একটা জোরে হাততালি হোক। প্রিয় দর্শক, আজকের মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7 কেবলমাত্র একটি পারফরমেন্স হয়েছে। আজকে দুর্দান্ত কিছু হতে চলেছে, কারণ আমরা খুলনায় রয়েছি। আজকে আমরা খুলনায় রয়েছি, সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আমার। অ্যাকচুয়ালি আগে আমি স্বীকার করতাম, আমার হাতে এটা যেটা দেখছেন সেটা হচ্ছে ওই যে বলে না আপনার হাতে এখন কি আছে, বলে যে আমার হাতে এখন নাটক আছে, টেলিফিল্ম আছে। আমার হাতে মূলত আছে আমিন ভাইয়ের একটি ছবি যার নাম কাটা রাইফেল। অ্যাকচুয়ালি আমি আগে স্বীকার করতাম, কিন্তু আমার আব্বা আমার কানের গোড়ায় একটা দিয়ে বলল যে স্বীকার কর, আর কখনো স্বীকার করবি না। তারপর থেকে এই বন রক্ষা করার দায়িত্ব আমি হাতে নিয়েছি। আসলে আমি খুব সাহসী, এই দায়িত্ব আমারই পালন করার কথা। মূলত আমি সাহসী ফ্যামিলি থেকে আসছি। আমরা ছিলাম 5 ভাই। আমার বড় ভাই সে গিয়েছিল সুন্দরবনে বাঘ শিকার করতে, এবং তারপর থেকে আমরা 4 ভাই। ওকে, আমরা আরো কয় ভাই বললাম না, 5 ভাই, আরো 4 ভাই এগুলো আসবে, এগুলো আমার ভাই। এবার যে আসবে সে অডিশন দিয়েছে ঢাকায়, তার বাড়ি আবার ময়মনসিংহ, কিন্তু সে পারফর্ম করছে এই খুলনায়। জানি না জঙ্গলে তার কি মঙ্গল। হুমায়ুন কবির আসবে, কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন হয়েছিল একটু দেখে নিই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও। এই গফরগাঁও মানুষ সম্পর্কে আপনাদের সবার একটা খারাপ ধারণা আছে। এই গফরগাঁও বাড়ি মানেই দা, বটি, ছুরি পকেটে নিয়ে ঘুরি, এরকম দৃষ্টিভঙ্গি পাল্টান, নাইলে কিন্তু আমার কাছে আইফোন ছিল না। আমার কাকা এসে আমাকে উপদেশ দিল, শোন হুমায়ুন, তুই কিডনি বিক্রি করে হইলো আইফোন কিন। এখন আমার কাছে 2টা আইফোন। সাউন্দা, আমার কাকার বাচ্চা নাই। ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে এবার হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম জাজেস। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ, ইস্তিয়াক ভাই, আমারে কপি করেন। আপনারা বাজান বই রয়েছেন কে? তো মদও খাই না, গাঁজাও খাই না, চেহারার কি সিরি। মদও খাই না, গাঁজাও খাই না, চেহারার কি সিরি। হাসো সিজন 7 এর মঞ্চে আজকে টপিকস বিড়ি। তরুণী ভাই, হ্যাঁ, বিড়ি খুরদের সাথে ভালো ব্যবহার করবেন। আচ্ছা, কারণ তারা আজকে আছে তো কালকে নাই। ফারিয়া আপু, হ্যাঁ, আমাদের মতো হাজারো ছেলেরা বিড়ি খাওয়া ছেড়ে দিবে কখন? কখন? যখন আপনার মতো সুন্দরী কেউ বলবে কোনো ধূমপাইয়ের মুখে আমি চুমু খাবো না। আমি দোকানে কইলাম, কাকা একটা সিগারেট দেন তো। কই কিরে, তুই পাশের গ্রামের সৈয়দের পোলা হুমায়ুন না? তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে সিগারেট কিনতে আইছস? তোকে বাড়ি জানি কোনটা? কইলাম, কাকা, যে পাশের বাড়ি কাকির লগে আপনি প্রতিদিন রাত্রেবেলা লুকায় লুকায় দেখা করতে যান, তার উল্টা পাশে বাড়ি আমগো। কয় বাবা, তোর টাকা লাগবো না, পুরো 1 প্যাকেট লইয়া যা। শাবাশ, জস জস। দেখ আজব চিজ এই মেয়ে মানুষ। মেয়েরা বিড়িখুর গাঁজাখুর ছেলেদের সাথে প্রেম করে, আর আমাদের মতো সাধারণ ছেলেদের ছেকা দিয়ে বিড়িখুর বানায় দেয়। সুপার সুপার। তো কিছু কিছু মানুষ আছে সিগারেট খাওয়ার পর সিগারেটের মাথাটারে এমন ভাবে পা দিয়া পিষে মনে হয় এটা বাচ্চা থাকলে কোর্টে গিয়ে ওর বিরুদ্ধে সাক্ষী দিব। তো এখনকার ছেলে মেয়েদের প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো, তাহলে তাজমহল না বানায়া রংপুরে বিড়ির ফ্যাক্টরি দিত। নাম দিত সম্রাট শাহজাহান ভরসা।
তো আমি একবার ডাক্তারের কাছে গেছিলাম, কারণ ডাক্তার সাহেব আমি তো সিগারেট খাওয়া ছাড়তে চাই, এখন আমার কী করা উচিত? কয় আপনি প্রতিবার সিগারেট খাওয়ার আগে আপনার পিছনে সিগারেটটা গৈসা তারপরে খাইবেন, এতে কইরা সিগারেটের প্রতি আপনার একটা ঘৃণা চলে আসবে, আপনি আস্তে আস্তে সিগারেট খাওয়া ছাড়িয়ে দিতে পারবেন। তো 1 মাস পরে ডাক্তারের সাথে দেখা, কি হুমায়ুন সাহেব ইমপ্রুভমেন্ট হয়েছে? আমি কই ইমপ্রুভমেন্ট হয়েছে মানে? এখন প্রতিদিন পিছনে কষার লেগা প্রতিদিন 2 প্যাকেট সিগারেট লাগে। আমাদের আমিন ভাই ছোট ছেলে বলতেছে, আব্বা দেখো বড় ভাই লুকায় লুকায় সিগারেট খাইতেছে। কয় হত ছাড়া, কতবার কইছি যখন যা খাবি 2 ভাই ভাগযোগ করে খাবি। তো সবশেষে একটা কথা, পরবর্তী প্রজন্মকে বাঁচান। সিগারেট যদি লুকাইতেই হয় বড়দের থেকে নয়, ছোটদের থেকে লুকান। মনে রাখবেন ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ। দুর্দান্ত কন্টেন্ট, পারফরমেন্স তো দুর্দান্ত। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন ভাই। হুমায়ুন কবির, অসাধারণ ছিল আজকে পারফরমেন্স তোমার। অনেক দূর যাবার পসিবিলিটি আছে খুব বেশি। ওকে, ভালো পারফর্ম করলে যেটা প্রবলেম হয়, এক্সপেকটেশন বেড়ে যায়। সো আমি এক্সপেক্ট করবো যে নেক্সট এপিসোডে আপনি আরো ভালো পারফর্ম করবেন। আচ্ছা, আমি শুধু একটা বিষয় জানতে চাই। আমি এখনো মানে সেই উত্তরটা পাইনি। আমার এক বান্ধবী ছিল, আমার অ্যাকচুয়ালি এক্স। সেই বান্ধবী কখনো বিড়ি খায়নি, কখনো খায় না, অথচ তার মুখে আমি বিড়ির গন্ধ পেয়েছিলাম। কিভাবে আসলো আমি জানি না। কিভাবে আসলে আপনি জানেন না? না, না। আপনার বান্ধবী তো। হ্যাঁ, কিন্তু সে কখনো Ex খায়নি। তো? আপনি হ্যাঁ। খেতেন? না, আমিও খাই না। তাহলে ভাই আরেকটা ছিল। আচ্ছা, আজকে উত্তর পেলাম। ওকে, তুষার ভাই। অনেক ভালো ছিল, অনেক ভালো। ওকে, মাইক্রোফোন নিয়ে প্লিজ চলে আসেন। মোটামুটি একটা ফটোকপি পাওয়া গেছে। একটু এটা পড়লে মনে হয় দুইজনে একটু বাহ, দারুণ লাগছে। না না, একটু দাঁড়ান, একটু কাছাকাছি দাঁড়ান। বাহ 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 বাহ। মানে এই জিনিস আপনারা জীবনে আর কখনো দেখেননি। জীবনে হয়তো একসাথে দেখেছেন দুইটি গুলি, এই প্রথম দেখেন ফ্রেশ 2টি খুলি। আচ্ছা, এই দুইজন মানে আমার মনে হয় যে সমানে সমান, পাঞ্জা লড়লে কে পারবে? একটু দুইজন ধরেন তো, 2 হাত মেলান। না, আমি হয় 2 ভাই হিসেবে। আচ্ছা, ভাই হিসেবে হাত মেলান। ভাই পারবে। একটু ধরেন না হাতটা। নিয়ে যান, গোডাউনে নিয়ে যান। ওকে, আমরা সুন্দরবনে আছি, যেখানে বাঘের ভয়, সেখানেই মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7 হয়। এই যে বাঘের কথা বললাম, বাঘের হাট থেকে আসবে নাইম কিবরিয়া স্বাধীন। সে আসার আগে তার অডিশন কেমন দেখে নেব। সেদিন আমার আম্মা আমার রান্নাঘর দিয়ে জোরে চিল্লায় বলতেছে, স্বাধীন ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে ভালো বউ পাওয়া যাবে। ওদিক থেকে আমার বোন জোরে চিল্লায় বলতেছে, ভালো করে পড়াশোনা তো আব্বুও করছিল, কি জুটছে কপালে। শাওন ভাই একদিন ভাবিরে কল দিছে, ভাবি তারে ফোনে বলতেছে, শাওন এমন কিছু কথা বলো যাতে আমি খুব খুশি হয়ে যাই, এবং এমন কিছু কথা বলো যাতে আমি একটু রাগ করি। শাওন ভাই কইতেছে, তোমার এই বিয়ে করার পর জীবন এত গ্ল্যামার হয়ে গেছে, জীবন ফুল খুশিতে ভইরা গেছে। ভাবি তো হেভি খুশি। এখন বলতে, শাওন এমন একটা কথা বলো যে আসলে আমি রাগ হয়ে যাই। শাওন ভাই বলতেছে, এমন জীবন আল্লাহ শত্রুও না দিক, জীবনটা তামা তামা হয়ে গেছে ভাই। ওকে, বাগেরহাটের ছেলে। বাগেরহাট বলতেই মনে পড়ে গেল সেখানে আছে খান জাহান আলীর মাজার। ওখানে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের মাঝখানে দেখলাম একটা সাইনবোর্ড, কৌতূহলী আমি, কি লেখা আছে তাতে পড়া যাচ্ছে না। সাঁতরে চলে গেলাম সেখানে, গিয়ে সাইনবোর্ডটা পড়লাম। সেখানে লেখা আছে স্পষ্ট করে, পুকুরে নামবেন না, কুমির আছে। ওকে, সেই বাগেরহাট থেকে আসছে নাইম কিবরিয়া স্বাধীন। আসসালামু আলাইকুম। রনি ভাই, হ্যাঁ, একদম মানা যাচ্ছে না, মানাই যাচ্ছে না। ইমিডিয়েটলি একটা আইন প্রণয়ন করা দরকার।
শাবনাম আপুর মতো মেয়েরা কি সুন্দর চুলে কলপ করে ঘুরে বেড়াইতেছে, অথচ যেই দেখবে সমবয়সী একটা ছেলে যাইতেছে সাথে সাথে বলবে আঙ্কেল ভালো আছেন। অবাক কাণ্ড। সেদিন রনি ভাই আমারে কইতেছে ধুর স্বাধীন কি যে একটা জামানা আইলো আর চলে না। কেন ভাই হইল কি? আরে আর কইস না, ফেসবুকে অ্যাড দি মাইয়া নক দেয় ভাইয়া। আমি রনি ভাইরে কইতেছি ধুরো ভাই প্যারালয়েন না, আপনার কি প্রেম করতে অসুবিধা হইব? হাজার হাজার মেয়ে আপনার পিছনে তো কাবু না রে স্বাধীন। আর প্রেম ভালোবাসার উপর দিয়ে বিশ্বাসই উঠে গেছে ভাই। আপনার প্রেম ভালোবাসার উপর দিয়ে বিশ্বাস উঠলো কবে দিয়ে? 15টা ছেঁকা খাওয়ার পর দিয়া। আমার এক বন্ধু ফটকা ফরিদ হালা জম্মের ফাউল, সেদিন ভাবিরে রায়কে বলতেছে জান তুমি আমার কাছে একদম কিডনির মতো, দেহের সমস্ত ময়লা শুষে একদম পরিষ্কার করে দাও। সবই তো বুঝলাম, তাহলে রাতে রাতে আনিকার লগে কথা কও কেন? আরে বুঝো না কিডনি তো 2টা লাগে। শাওন ভাইয়ের পিছে যে কত মায়া ঘুরে, সেদিন দেখতেছি আমাদের ক্যাম্পের শৈলী আপা শাওন ভাইয়ের পিছনে 3 দিন ঘুরতেছে একটা জোকের জন্য। জোক তো দূরের কথা, শাওন ভাই তো পাত্তাই দিল না। হঠাৎ সেদিন দেখতেছি শাওন ভাই এখন শৈলী আপার পিছে দৌড়াইতেছে। কাহিনী কি? আমি তো অবাক। শৈলী আপা জিজ্ঞাসা আপা কেমনে কি? আপা বলতেছে আরে সেরকম কিছু না দাদা, আমার মোবাইলের হটস্পট ইউজ করতেছে। হটস্পট ভাই ফুচকাওয়ালাদের কাছে আর নিজের স্বামীদের কাছে মহিলাদের একটাই দাবি, বলেন তো কি? আর একটু হলে ভালো হয়। আবার আসি আমার বন্ধু ফরিদের কথায়। আল্লাহ ওরে বানানোর সময় যত বাজে গুণ আছে ঠাইসা বলছে ওর ভিতর, কি যে বাজে ভাবে নাক ডাকে। সেদিন তো রাত্রে ভাবি ঘুম দিতে চেইতে গেছে। দেখো ফরিদ তুই যে এইভাবে নাক ডাকো এইটা জানলে তোমার সাথে আমি বিয়াই করতাম না। দেখো সব সময় আমারে দোষ দিবা না, বিয়ের আগে তো কতবার বলছি আসো একটু শুই। সুপার সুপার সুপার। সেদিন আমিন ভাই ঘরে ঢুকছে, ভাবি তো হেভি খেপা, ফুল রাগ হয়ে গেছে। আমিন ভাই কইতাছে জান সরি। কিসের কার সরি? ভাবির তো রাগই ভাঙে না। জান বিশ্বাস করো আমি পাপী, সকল পাপের মূলই আমি, এবারের মতো মাফ করে দাও। কিসের কার মা? ভাবি পাত্তাই দিতেছে না। এবারটা না 10 মিনিট আকুতি মিনতি কইরা কোনোভাবে ভাবিরে বুঝাইছে, ভাবির রাগ ভাঙছে, ভাবি ঘরে গেছে। এখন আমিন ভাই একা একা চিন্তা করতেছে সরি তো কইলাম কিন্তু ভুলটা যে কি করলাম সেইটাই তো বুঝতেছি না। যাই হোক প্রাণ খুলে হাসেন, আমায় ভালোবাসেন। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই তুষার ভাই আপনি বলবেন। পারফরমেন্স ভালো ছিল, টেনশন আমি দেখতে পাইনি তোমার ভিতরে, টেনশনটা ছিল না, কিন্তু আরেকটু প্রিপারেশন, কারণ আরও তো পর্ব আছে এবং তুমি ভালো করবা এটা আমার বিশ্বাস। ভালো ছিল। শবনম ফারিয়া আপনার কাছে কেমন লেগেছে? স্বাধীন আমার কাছে ভালো লেগেছে, তুমি এনজয় করছিলে, আমাদেরও ভালো লাগছিল। ভালো ঠিকঠাক, নেক্সট টাইম আরো ভালো করতে হবে। সো বেস্ট অফ লাক। আমিন ভাই। স্বাধীন পারফরমেন্স নিজে এনজয় করো, মন খুলে অভিনয় করো এবং অনেক দূর যাওয়ার মতন পারফর্মার। ওকে, কিপ ইট আপ। তোমার কাছে তাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকবে, তো একটা জোরে হাততালি ওর জন্য। ভাই আমিন ভাই, খুলনায় যেহেতু আপনার বেড়ে ওঠা, আপনার মানে প্রিয় শব্দের মধ্যে একটি কোনটি? তুমি বলো কোনটি? না, এই খুলনা যেহেতু এই শহরে আপনার বেড়ে ওঠা, খুলনা এই নামটা শুনলে আপনার ভেতরে কোনো আবেগ কাজ করে কি? অবশ্যই করে। খুলনা এই শব্দটা একটু সুন্দর করে বলেন তো। যেমন আমি বলি রাজশাহী, রাজশাহী প্লিজ ভাই। খুলনা। খুলনা আরেকবার বলেন। খুলনা। আমার এক ভাইয়ের বাড়ি খুলনা আর ভাবির বাড়ি ঢাকা। তারা আমার বাড়ির পাশেই থাকে এবং সেই বাড়ি থেকে মাঝে মাঝে তাদের প্রিয় এই জায়গার নামে আমি মাঝে মাঝে শব্দ শুনতে পাই। একজন বলে খুলনা খুলনা খুলনা, আরেকজন বলে ঢাকা ঢাকা ঢাকা, খুলনা খুলনা খুলনা, এই ঢাকা ঢাকা ঢাকা,
এই খুলনা খুলনা খুলনা, এই ঢাকা ঢাকা ঢাকা। ফলাফল তাদের ঘরে এখনো কোনো সন্তান আসেনি। ওকে, আমরা খুলনায় রয়েছি, এবার খুলনা থেকে একজন আসবে, তার নাম রাইসা সুলতানা। কেমন ছিল তার অডিশন, চলুন এবার একটু দেখে নিই। সুষমা আপু, কোনোদিন যদি দেখেন আমার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস, কি ভাববেন বলেন তো? আমার আইডি হ্যাক হয়ে গেছে। শোনেন, কাদের 365 দিন যোগ করার প্রয়োজন নাই, যোগ ব্যায়াম করার, বলেন তো? যারা 365 দিন বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শাওন ভাই, সবাই আমাকে বলে সুবা ভালো হয়ে যাও, সুবা ভালো হয়ে যাও। কেউ একটু বললো না তুমি আমার হয়ে যাও, জানি। ও এক দৌড়ে সে চলে এসছে ব্যাক স্টেজ, সেখান থেকে আসছে রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রাবার ব্যান্ড, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ছেলেরা সব বান্দর আর মেয়েরা সুপারস্টার। সেদিন আমাদের শাওন ভাই ছাদে যাচ্ছিল, তো ভাবি ডেকে বলল, শাওন, এই শাওন কোথায় যাচ্ছ? শাওন ভাই বলল, এই একটু ছাদে যাচ্ছি ভিটামিন ডি নিতে। তা ভাবি বলল, পাবা না, তোমার ভিটামিন ডি কালকে বাবার বাড়ি চলে গেছে। সেদিন সাইফুল ভাই শাওন ভাইরে বলতেছে, কি ব্যাপার শাওন, মন খারাপ কেন? শাওন ভাই করছে, দূর ভাই, এই বিবাহিত জীবন আর ভাল লাগে না। সাইফুল ভাই বলল, আরে শাওন শোনো, বিবাহিত জীবনে সুখ উপচে পড়বে, তুমি শুধু নিজের বউকে পাশের বাসার ভাবির চোখে দেখো। মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি, দুইজনের মধ্যে মিল কোথায় বলেন তো? দুইজনই পানি দেখলে ভয় পায়। সেদিন আমার বয়ফ্রেন্ড আমার কাছে এসে বলতেছে, জান চলো তোমাকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করি। কি অদ্ভুত কথা, বেড়ার সুখ শান্তিও চাই, আবার আমারও চাই। সেদিন আমার বন্ধু রফিক আমার আইসা বলতাছে, দোস্ত আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ কইরা আলাইছে, শুধু পা ধরাই বাকি রাখছি। আমি কইলাম, আরে বেকুব তুই কান্দোস কে, শুধু তো পা ধরাই বাকি রাখছিস, বাকি সব তো ঠিকই ধরছিস। বাহ, দুর্দান্ত। রাইসার জন্য আমি শুধু একটা পরামর্শ দিই, যোগগুলো দারুণ ছিল, বিশেষ করে যখন বললেন মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি। এই যে মিস্টেকটা করবে না, মেকআপ করা নারী বলে এদিকে হাত দিলে কেন? উনি ন্যাচারালি সুন্দর, মেকআপ করেনি না, তাই তো? ঠিক কিনা? আরেকটা বলি, আরেকটা যেটা এই যে বললা, একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, এইভাবে নিজেকে দিয়ে না বলে একদিন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে বলবে, এভাবে বলবে। কারণ যখন তুমি বলেছো একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বললো, সাথে সাথে তুমি যদি মেন্টরদের রিয়াকশনটা দেখতে, একজন আরেকজনকে বলছে, এই তুই না বললি নাই। ঠিক আছে, ওকে। তোমার এক্সপ্রেশনটা কি ছিল? তুমি তো হা হা হয়েছিল, ওদের চেয়ে তোমারটা বেশি কঠিন ছিল। আমার এক্সপ্রেশন যে ভিতরেটা কেমন ছিল তারা জানে। লা 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 লা। আমাদের বিচারকদের কেমন লাগলো? শুরুতেই শবনম ফারিয়া। আসলে আমি একটু বায়াসড হয়ে যাই মেয়েদেরকে দেখলে, কারণ আমি খুব করে চাই যে মেয়েরা আরো বেশি কমেডি করুক, কারণ মেয়েরা যেসব এক্সপ্রেশনগুলো দেয়, ছেলেরা তো আসলে এই ধরনের এক্সপ্রেশন নর্মালি দেয় না, একটু পারেও না। সেটা আমি না বলি রাগ করবে ওরা। ছেলেদের এক্সপ্রেশন যে কি বাজে, এবং মানে কত যে মানে এক্সাজারেট করে বললেও কত খ্যাত লাগে। কিরকম একটা মেয়েকে যদি ডাকে, এই আসো, এই তুই আয় এইখানে, এই আর একটা মেয়ে কিছু না। অলসো আমি চাই যে আরো মেয়েরা আসুক,
এবং আমি প্রথম এপিসোড থেকে বলছিলাম যে আমি চাই ফাইনালে অ্যাটলিস্ট 40% মেয়ে থাকুক। সো মেয়েরা যখন ভালো পারফর্ম করে তখন আমি খুব খুশি হয়ে যাই যে কারণ এটা আরও কয়েকটা মেয়েকে এনকারেজ করবে যাতে এই শোতে আসে বা এই ধরনের কাজ করে। রাইস, এটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল, তুমি এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম এবং কনফিডেন্স ছিল অ্যান্ড স্টেজে তো আসলে সেটা দেখা যাচ্ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। ও রনি, তোমার দায়িত্ব কিন্তু জঙ্গল পাহারা দেয়া। জি জি জি, শিকার করা না কিন্তু। ঠিক আছে, আমার বন্দুকের যে হঠাৎ কি হলো। ঠিক আছে, ওকে, ওকে কিন্তু দেখতে দারুণ লাগছে, বিশেষ করে একটু ঘোরো, চুলগুলো দেখেন, সব কিছু মিলে অসাধারণ। এটা নিয়ে এখন আমি যদি বলি তাহলে বলবে যে মানে পারফরমেন্স দেখার পর চুল নিয়ে কথা বলছি। এটা আমি ভেবেছিলাম যে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন আমি ওকে বলবো, আমি এত বড় চুলে লাইফে কখনো এর আগে দেখিনি। এবং আমিও কিন্তু ভাবছিলাম যে এটা আসল না নকল, মানে হ্যাঁ টেনে দেখতে পারি। বাবা ঠিক আছে, না 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 দেখি একটু, একটু দেখলাম একটা জোরে হাততালি, ওকে দারুণ লাগছে। দেখতে দারুণ লাগাটাও একটা ফ্যাক্ট, প্রত্যেকে নিজেকে সেভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে, সবাই আমাকে দেখে ভুলভাল ভেবো না। আমিন ভাই, মানে অ্যাজ এ স্ট্যান্ডার্ড পারফর্মার হিসাবে ও 100% প্রেজেন্টেবল, এবং তোমার যে এনার্জি লেভেল যেটা দেখলাম পারফরমেন্সে অসম্ভব সুন্দর ছিল। এইটা ধরে রাখো, তুমি খুব এনজয় করে পারফরমেন্স করো, এই জিনিসটাও ধরে রেখো, কন্টেন্টগুলো তো অসাধারণীয় হয়। অল দ্য বেস্ট, অনেক সুন্দর ছিল। চুল অনেক বড় বড় কালো, এই ড্রেস আমার মনে হচ্ছিল বলে ফেলি ভাল্লুক না, মানে ভালো লুক, এটাই বলা। দুর্দান্ত হয়েছে। রাইসার জন্য জোরে একটা হাততালি হোক। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আমার মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। হ্যাঁ, তুমি এমনটা ভাব ধরতেছো রাইসারে চেনোই না, কিন্তু দুজনে এক জায়গা থেকে প্যান্ট সিলাইছো। ওকে, মানে আমাদের রাইসার প্যান্টটা বানানোর পরে কাপড় শর্ট পড়ে গেছিল। আর ওকে, আপনারা শুধু দোয়া করবেন আমাদের নিচের দিকটা যেন এভাবে মাঝে মাঝে মিলে যায়। কি যে হলো। ওকে রাইসা, তোমার জন্য আরেকজন, রাইসার জন্য তুষার ভাইয়ের কমেন্ট বাকি। সরি, তুষার ভাই কমেন্টস কি করবেন দোয়া করে দিয়ে। আর তুষার ভাই, আমার ভালো লাগছে, এত শুকায় গেছি তুই খেয়ালই নাই, মনেই নাই। আচ্ছা শোনো, আমাকে শাওনকে আমাদেরকে মোটা বলে আমরা কিছু মনে করি না। তোমার ওয়েট কত আগে বলো? আমার সঠিক বলবে, না হলে এখনই কিন্তু আমরা ওয়েট করে পরীক্ষা করব। ওজন বলো। তোমার ওজন কত? 50 এরকম। 50 ওজন। এটা তুমি বাড়িতে মেপেছিলে তাই তো? এখানে এসে খাওয়া দাওয়ার পর কত বলো? আচ্ছা বলতে হবে না। আচ্ছা, তোমাকে আমাদের যেরকম মোটা বলে মাইন্ড করি না, তোমাকে শুকনা বলে মানুষে না, কারণ এখানে আমার থেকেও শুকনা আছে। আমি কেন কথাটা বললাম যে ঝাল কিন্তু শুকনা মরিচে বেশি। আচ্ছা, আমার কাছে হচ্ছে তুমি শুকনা মরিচ, থ্যাংক ইউ। ঝাল অনেক বেশি, সেই ঝালটা আমরা আরো দেখতে চাই, আরো এনজয় করতে চাই। অনেক ভালো ছিল। ওকে রাইসা সুলতানা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, আমরা রাইসা সুলতানার পারফরমেন্স দেখেছি, আরো একজনের পারফরমেন্স দেখা বাকি। এই পর্বের শেষ পারফর্মার তারেক মাহমুদ, কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। ইশতিয়াক ভাই, অদ্ভুত সত্য, দুনিয়ায় সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কে বলেন তো? কে? সি বিচের ক্যামেরাম্যান। মেয়েরা নিজেরা ডাইকে এসে বলে, ভাই আমি গোসল করবো, একটু ছবি তুলে দেবেন। আপু, মেয়েদের মন বোঝা বড়ই দায়। সেদিনকে আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে, এই চলো না কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ বলো কোথায় যাবা? না আমি তোমার সাথে কোথাও যাবো না। আরে ভাই তুমি না বললা যাবা। সেদিনকে আবার আমাকে বলতেছে, দেখো ওই মেয়েটাকে। কই কোন মেয়েটা? তুমি আবার দেখতেছো? তুমি না বললা দেখতে। শাওন ভাই ট্রেনে তো গেছেন না?
লোকাল ট্রেনে গেছেন? আপনার তো 2টা টিকিট লাগে না? কারণ বেঞ্চে বসছেন আপনি, এখন আপনি 4 জনের সিটের আপনি অলরেডি 2 জন দখল করে বসে আছেন, বাকি 2 জন বসে আছে, 4 জনের সিট ফিল আপ। এরপরে হচ্ছে বাংলাদেশি মানুষ যায় বলবে ভাই একটু 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 জায়গা দেন, একটু বসবে, ট্রেন একটু ধাক্কা দেবে, আবার একটু যাবে, আবার একটু ধাক্কা দেবে, একটু যাবে, জোরে ধাক্কায় পুরো সেট হয়ে যাবে। ওকে, এর আগে আমরা শাওন নামে একজনকে পেয়েছি, এবার তারেক মাহমুদ নামে একজনকে পাওয়া গেল। এই নাম বলার সাথে সাথে ওখানে তারেক মাহমুদ আমাদের মেন্টর ওখানে ভাবছে যে আমার মতো করবে নাকি আমাকে ছাড়িয়ে যাবে। প্রত্যাশা নিশ্চয়ই আছে, সেম কালারের মধ্যে সেম ডিজাইন। আসছে তারেক মাহমুদ খুলনা খালিশপুর থেকে। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই। ইয়েস ভাই, হ্যাঁ 10 বছরের স্কুল জীবন, 2 বছরের কলেজ লাইফ, 6 মাসের অ্যাডমিশন, 5 বছরের ভার্সিটি লাইফ, এরপরে সবাই দৌড়ায় টাকার পিছনে শুধুমাত্র আরেকজনের এক্স রে বিয়ে করার জন্য। আপু, বাঙালি সবচেয়ে আফসোস হয় কখন জানেন? কখন? ধরেন দোকানে কিছু কিনতে গেছে, ভাই এটার দাম কত? এটা 1000 টাকা। এই 1000 টাকা একটু বেশি হয়ে যায় না? ভাই 200 টাকায় দেওয়া যায়? আচ্ছা দেন, টাকা দেন। সেদিনকে তুষার ভাই রনিবারে ডাকে বলতিছে, এই এদিকে, তুই তো আমার অনেকদিন ধরে চেনো তাই না? আচ্ছা কত? আমি কি আধা পাগল না পুরা পাগল? কখনো কখনো আমি নিজেকে খুশি করার জন্য নিজের কল্পনার ব্যবহার করি। বলেন তো কখন? যখন ইন্টারনেট থাকে না। আচ্ছা, আমরা কোনো কিছু ভাবতে গেলে সবসময় উপরের দিকে তাকায় কেন ভাবি? কেন? আমরা যে কোনো দিকে তাকাই ভাবতে পারি, আমাদের মাইন্ড সেট আপ তো সেম থাকবে, মাইন্ড তো সেম। আচ্ছা, আমি এই যে তবলাওয়ালার দিকে তাকায় ভাবি, থাক আপনার দিকে তাকায় যা মুখে আসতেছে তা বলা যাবে না। আচ্ছা, রনি ভাইয়ের দিকে তাকায় ভাব, নেভার মাইন্ড। আমি আপুর দিকে তাকায় ভাই, ছি আই হেট মাই মাইন্ড। আমাদের মহল্লায় দুধওয়ালা আসে দুধ দিতে, হ্যাঁ সেদিনকে আসছে দুধ দিতে, 2টা মেয়ে গেছে 2টা হাড়ি নিয়ে তার কাছে দুধ নিতে। দুধওয়ালা জিজ্ঞেস করে কটুক? আমার দাদা কেজি, ওটা 1 পোয়া। থ্যাংক ইউ। সো আমাদের বিচারকদের কেমন লেগেছে সেটা একটু জানতে চাই। খুলনা খালিশপুরের ছেলে আমিন ভাই থেকেই বাই ট্রেমেন্ডাস ইচ অ্যান্ড এভরি ওয়ান, এবং সেই সাথে তুমি তো অসাধারণ, মনে হচ্ছে সামনে তুমি একদম বোমা ফাটিয়ে ফেলবে পারফরমেন্স দিয়ে। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, অনেক সুন্দর ছিল। ওকে, শবনম ফারিয়া। তারেক ভীষণ ভালো ছিল, আমরা পুরোটা এনজয় করেছি এবং তুমিও এনজয় করছিলে যখন বলছিলে, সেটা সবচেয়ে ভালো লাগে আমার, যে পারফর্ম করে সে যখন এনজয় করে, আমার কাছে অনেক ভালো লেগেছে। বেস্ট অফ লাক। তুষার ভাই, আপনার কেমন লেগেছে? অনেক গোছানো ছিল, কোনো টেনশন নাই, কিছু নাই, একদম ইজি। বেস্ট অফ লাক, খুব ভালো ছিল। থ্যাংক ইউ। যেখানে বাঘের ভয় সেখানে মার্সেল প্রেজেন্ট সার্সো সিজন 7 হয়। আমরা আজকে আছি খুলনাতে। যারা অডিশন দিয়ে টেকেনি, কিন্তু তারা অনেকেই আমাদের মন জয় করেছে। আমাদের যারা অডিশন জাজ ছিল তারা বলেছে যে আরও অনেককে আমরা যদি নিতে পারতাম সেটা খুবই ভালো হতো। যারা টিকেননি তারা মন খারাপ করবেন না, পরের বার আপনাদের জন্য আরও সুযোগ তো থাকছে। এক নজরে দেখে আসবো যে কারা অডিশন দিয়ে টেকেননি কিন্তু আমাদের মন জয় করেছেন। চলুন দেখে নিই। শিক্ষক ছাত্ররা জিজ্ঞেস করতেছে, আচ্ছা মোমেন্ট বলতো যে মাছ কথা বলতে পারে না কেন? এখন মোমেন্ট বলতেছে, স্যার আপনার মাথাটা ধরে যদি পানির মধ্যে চুপাই রাখি তা কি আপনি কথা বলতে পারবেন? বর্তমান যুগের মেয়েরা সেজেগুজে অকারণে ছেলেদের আশেপাশে ঘুরঘুর করে কেন? কারণ ওই পণ্যের মান যাই হোক, বিজ্ঞাপন তো দিতে হবে।
আপনারা আমায় চিনবেন কীভাবে? আজকে এত বছর ধরে যাদের সাথে সংসার করছি তারা আজকেও কলিং বেল টিপ দিলেই বলে কে। বাচ্চা হোক বুড়ো হোক বা হোক বুড়ি, বাচ্চা হোক বুড়ো হোক বা হোক বুড়ি, সেটা পুরো সবাই খায় আমার ঝাল মুড়ি। ভাঙ্গা চেয়ার নিয়ে আয়, অতিথি বলছি। না 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 না, আমি বসবো না। বলতে আসছো জোকস, তোমার মানে মুখটা এত গোমরা থাকলে হবে আর এত সুন্দর তোমার হাসি। আমাদের দেশে সুন্দর সুন্দর হ্যান্ডসাম পোলা, কিন্তু আমার ভাল লাগে না। কেন জানো? কেন? তারা জুতোর দোকান আর শোরুমে থাকে সেই জন্য। ঝিঙ্কুনা করুণা কোনা করুণা কোনা করুণা না ঝিঙ্কুনা করুণা কোনা করুণা। একটু কথা বলতে চাই যে আমাদের মতো মানুষ যারা আছে তারা কোনো পার্টিসিপেট করতে গেলে অনেকেই অ্যালাউ করতে চায় না এবং আমাদের বাতি দিয়ে দেয় অনেক জায়গা থেকে, কিন্তু আমি এখানে এলাম। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে অন্যদের মতো বাচ্চা কাছে নাচাই না, আমি একটু কর্মদক্ষ করে খাই, মেকআপের কাজ করতেছি। আমি বলবো যে আপনি যদি মেকআপের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনি খুব ভালো মেকআপ আর্টিস্ট হবেন, এবং নট অনলি মেকআপ আর্টিস্ট, মানে ড্রেস ডিজাইনার হিসেবেও যদি আপনি মানে কাজ করতে চান, সে খুবই ভালো সেন্স। আমি বলবো যে এই দিকে মনোযোগ দিলে মনে হয় ভালো হবে। ওকে, যারা আজকে খুলনার এই এপিসোডে পারফর্ম করলে তাদের তো ফলাফল দেখা বাকি, দর্শকরা তাকিয়ে আছে, বিশেষ করে খুলনার মানুষজন তাকিয়ে আছে যে কে পাচ্ছে এই পুরস্কার। সবাই চলে আসে এবার। দেখা যাক এই 5 জনের মধ্যে কে আজকে এপিসোড উইনার হয়, কে পায় মার্সেল রাইস কুকার। আজকের এপিসোডের যে পারফরমেন্স ছিল এটা আমাদেরকে নার্ভাস করে দিয়েছে। সবাই ভালো পারফর্ম করেছে, সো ভালোর মাঝখান থেকে বেস্টকে চুজ করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ মনে হচ্ছিল সবাই বেস্ট। আমরা লটারি করতে পারি কি না, তারপরও আমরা একটু অনেক বেশি চিন্তা ভাবনা করে একজনকে সিলেক্ট করেছি। সবাই ভালো ছিল, আমি আবারও বলছি। আমরা হুমায়ুন কবিরকে এই এপিসোডের পারফর্ম অফ দ্য এপিসোড দিয়েছি। ওকে, যার মাথা একেবারে পরিষ্কার সেই পেল আজকের পুরস্কার। আমরা প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার এই আয়োজন নিয়ে হাজির হয়ে আপনাদের মাঝে রাত ঠিক 9:30টায়। দেখতে থাকুন। যাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্ট লাঘব করব আমরা। যাদের লাইফ হেল হয়ে গেছে সেই হেল থেকে লাইফ হবে হ্যাভেন। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7।